আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। শুরুতেই গুরুত্বপূর্ণ সংবাদ জানিয়ে দিব। গাজা উপত্যকায় জাতিসংঘ সনদের ৯৯ ধারা জারি করার আহ্বান। গাজা ইস্যুতে নজিরবিহীন পদক্ষেপ নিলেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। এরপর জানাবো হামাসের আত্মসমর্পণের কথা যারা চিন্তা করছে তারা অন্য জগতে হাঁটছে, বললেন হামাস প্রধান। ইসরায়েলের জন্য সামনের দিনগুলো হবে আরও বেশি বিভীষিকাময়, হুঁশিয়ারি ইরানের। এরপর জানাবো হামাস প্রধানের বাড়ি ঘিরে রাখা নিয়ে যা বললেন নেতানিয়াহুর উপদেষ্টা। যুদ্ধ শুরুর পর ১০,০০০ টন অস্ত্র গোলাবারুদ পেল ইসরায়েল। এরপর জানাবো দীর্ঘদিন যুদ্ধ চালিয়ে যাওয়ার অবস্থায় ইসরায়েল নেই, জানালেন আইআরজিসি কমান্ডার। এদিকে ভারত পাকিস্তান ইস্যু, লক্ষ্য কাশ্মীর দখল, পণ্ডিতদের জন্য আসন সংরক্ষণে বিল পাস মোদী সরকারের। জানিয়ে দিব রাশিয়া ইউক্রেন যুদ্ধের সর্বশেষ আপডেট। ইউক্রেন রাজি থাকলে যে কোনো সময় সংলাপে প্রস্তুত রাশিয়া, বলছে ক্রেমলিন। এবং সর্বশেষ জানিয়ে দিব ক্ষমতায় ফিরলে একনায়ক হব একদিনের জন্য, গর্জন মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। গাজা ইস্যুতে নজিরবিহীন পদক্ষেপ নিলেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। গাজা উপত্যকায় জাতিসংঘের সনদের ৯৯ ধারা জারি করার আহ্বান। গাজা ইস্যুতে জাতিসংঘের ইতিহাসে এক নজিরবিহীন পদক্ষেপ নিয়েছেন সংস্থাটির মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। অবরুদ্ধ গাজা উপত্যকার জাতিসংঘ সনদের ৯৯ ধারা জারি করার আহ্বান জানিয়েছেন তিনি। এই ধারা যে কোনো বৈশ্বিক সংকট সমাধানে জাতিসংঘ মহাসচিবের সবচেয়ে শক্তিশালী কূটনৈতিক হাতিয়ার হিসেবে বিবেচিত। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বর্তমান প্রধান জেভিয়ার লোপস ডোমিঙ্গোজের কাছে একটি চিঠি পাঠিয়ে জাতিসংঘ সনদের ৯৯ অনুচ্ছেদ জারি আহ্বান জানিয়েছেন অ্যান্তোনিও গুতেরেস। এই ধারায় বলা আছে, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি হতে পারে এমন বিষয়ে যে কোনো পদক্ষেপ নিতে পারেন জাতিসংঘ মহাসচিব। চিঠিতে আরও বলা হয়েছে, একটি মানবিক বিপর্যয় এড়াতে নিরাপত্তা পরিষদকে চাপ দেওয়ার আহ্বান জানিয়েছেন গুতেরেস। সে সঙ্গে গাজায় অবিলম্বে মানবিক যুদ্ধবিরতির ঘোষণা করার আহ্বান জানিয়েছেন তিনি। জাতিসংঘ মহাসচিবের দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো ৯৯ ধারা প্রয়োগের আহ্বান জানালেন গুতেরেস। ইহুদিবাদী ইসরায়েল ও তার অপকর্মদের সহযোগী বিশ্বমণ্ডল আমেরিকা যখন গাজা উপত্যকার ওপর নৃশংস হামলা চালিয়ে যেতে বদ্ধপরিকর, তখন জাতিসংঘ মহাসচিবের এই পদক্ষেপ মার্কিন সরকারের কাছে চরম বিব্রতকর বলে মনে করেছেন বিশ্লেষকরা। গুতেরেস এই প্রথম গাজা যুদ্ধের ব্যাপারে সাম্রাজ্যবাদী আমেরিকা ও ইহুদিবাদী ইসরায়েলের বিপক্ষে অবস্থান নিয়েছেন, সূত্র জানাচ্ছে পার্স টুডে। হামাসের আত্মসমর্পণের কথা যারা চিন্তা করছে তারা অন্য জগতে হারছে, বললেন হামাস প্রধান। অবরুদ্ধ গাজা উপত্যকার জাবালিয়া সন্ত্রাসী শিবিরে ইহুদিবাদী ইসরায়েলি সেনাদের ফসফরাস বোমা দিয়ে পাশবিক হামলা এবং দক্ষিণ গাজায় প্রতিরোধ বাহিনী ও আগ্রাসী বাহিনীর মধ্যে তীব্র সংঘর্ষ ফিলিস্তিন সম্পর্কিত সর্বশেষ খবরের মধ্যে রয়েছে। গাজা উপত্যকার আল নসিরাত, খান ইউনিস এবং দেইর আল বালা সহ বিভিন্ন এলাকায় ফিলিস্তিনি নাগরিকদের বাড়িঘরে আজ সকালে ইহুদিবাদী শাসক গোষ্ঠীর বোমারু বিমান হামলা চালিয়েছে। ফিলিস্তিনি সূত্রগুলো জানিয়েছে, গাজার কামাল আদওয়ান হাসপাতাল, জাবালিয়া শরণার্থী শিবির এবং খান ইউনিস শহরে ইসরায়েলি সেনাবাহিনীর হামলা অব্যাহত রয়েছে। এই সূত্রগুলো আরও জানিয়েছে, তারা কামাল আদওয়ান হাসপাতালের দিকে ইহুদিবাদী দখলদার ৭০টি কামানের গোলা নিক্ষেপ করেছে। গাজার বিরুদ্ধে যুদ্ধে তেল আবিব শাসক গোষ্ঠীর পরিকল্পনা পরিবর্তন করা এবং এই উপত্যকার দক্ষিণে বর্বর এবং বেপরোয়া হামলা শুরু করা থেকে এটা বোঝা যাচ্ছে যে ইহুদিবাদী শাসক গোষ্ঠীর অন্যতম উপলক্ষ্য এবং গুরুত্বপূর্ণ লক্ষ্য হল তালা খান ইউনিস শহরের ওপর আধিপত্য প্রতিষ্ঠা করা, যার সঙ্গে হামাস এবং কাসাম ওতপ্রোতভাবে জড়িত। এদিকে কেবল সারাওয়া আল কুদুস ফিলিস্তিনি ইসলামী জিহাদ আন্দোলনের সামরিক শাখা গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি সেনাবাহিনীর যানবাহন এবং সামরিক সরঞ্জাম ধ্বংস করার পাশাপাশি আরও ৯ জন ইসরায়েলি অফিসার এবং সৈন্যকে লক্ষ্যবস্তু করতে সক্ষম হয়েছে। এভাবে আল আকসা অভিযান শুরুর পর থেকে এখনো পর্যন্ত নিহত ইসরায়েলি সেনার সংখ্যা ৪০৮ জনে পৌঁছিয়েছে, সূত্র জানাচ্ছে পার্স টুডে। ইসরায়েলের জন্য সামনের দিনগুলো হবে আরও বেশি বিভীষিকাময়, বলছে ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর ইসরায়েলের পাশবিক গণহত্যা চলমান থাকা সত্ত্বেও ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা আগ্রাসী বাহিনীর জন্য যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি ক্রমবর্ধমান হারে দুর্বিষহ করে তুলেছেন। তিনি কাতার পররাষ্ট্রমন্ত্রী মুহাম্মদ বিন আব্দুর রহমান বিন জাসিম আলেথানির সঙ্গে এক ফোনালাপে এই মন্তব্য করেছেন। তিনি বলেছেন, এখনো পর্যন্ত দখলদার ইসরায়েলি বাহিনীর আগ্রাসন শক্ত হাতে প্রতিহত
করেছে প্রতিরোধ সংগঠনগুলো। ইরানের শীর্ষ কূটনৈতিক বলেছেন, যুদ্ধের পরিস্থিতি যেভাবে এগোচ্ছে তাতে আগ্রাসী ইসরায়েলি সেনাদের জন্য সামনের দিনগুলো হবে আরও বেশি বিভীষিকাময়। ইসরায়েলের চলমান বর্বর আগ্রাসন মোকাবেলায় প্রতিরোধ যোদ্ধারা বড় রকমের প্রতিরক্ষা পরিকল্পনা ছক এঁকেছেন বলে একজন হামাস নেতা মন্তব্য করার পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী ভবিষ্যৎবাণী করলেন, সূত্র জানাচ্ছে পার্স টুডে। হামাস প্রধানের বাড়ি ঘিরে রাখা নিয়ে যা বললেন নেতানিয়াহুর উপদেষ্টা। নেতানিয়াহুর উপদেষ্টা বলেছেন, হামাস প্রধান সিনেওয়ার বাড়ি ঘিরে অভিযান চালানো ইসরায়েলের জন্য প্রতীকী বিজয়। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জ্যেষ্ঠ উপদেষ্টা বলেছেন, হামাস নেতা ইয়াহিয়া সিনেওয়ারের গাজার বাড়ি ঘিরে রেখেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। এটা সেনাদের প্রতীকী বিজয়। মার্ক রেগেপ নামে ওই ব্যক্তি তেল আবিব থেকে মার্কিন নেটওয়ার্ক CNN এর সাথে কথা বলেছেন। তিনি বলেছেন, এটি ইসরায়েলের প্রতীকী বিজয়, তবে খুব শীঘ্রই এটি হবে সত্যিকারের বিজয়। তিনি বলেছেন, 7 অক্টোবরের ঘটনার জন্য সরাসরি দায় ব্যক্তিকে খুঁজে বের করা কেবল সময়ের ব্যাপার। আল আরাবিয়ার খবরে বলা হয়েছে, মঙ্গলবার থেকে সিনোয়ারের বাড়ি ঘিরে রেখেছে ইসরায়েলি সেনারা, তবে তিনি বাড়িতে আছেন এমন কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। যুদ্ধ শুরুর পর 10,000 টন অস্ত্র গোলাবারুদ পেয়েছে ইসরায়েল। ফিলিস্তিনি গাজায় হামলা শুরুর পর সহায়তা হিসেবে 10,000 টনের বেশি অস্ত্র ও গোলাবারুদ পেয়েছে ইসরায়েল। আজ ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় তথ্য জানিয়েছে। বিবিসির খবর অনুযায়ী অস্ত্র ও সরঞ্জাম নিয়ে 200তম কার্গো উড়োজাহাজ ইসরায়েলে অবতরণ করেছে, তবে কোনো দেশের কাছ থেকে কী পরিমাণ সহায়তা পেয়েছে তা উল্লেখ করা হয়নি। ইসরায়েল জানিয়েছে, গাজায় যুদ্ধ শুরুর পর থেকে পাওয়া এসব সামরিক সহায়তার মধ্যে রয়েছে অস্ত্র, গোলাবারুদ, সাজোয়াজান, সৈন্যদের জন্য সুরক্ষা বর্ম এবং চিকিৎসার বিভিন্ন সরঞ্জাম। এদিকে ইসরায়েলকে সবচেয়ে বেশি সামরিক সহায়তা দিয়ে থাকে যুক্তরাষ্ট্র। ইসরায়েল সরকারের দেওয়া হিসাবে প্রতি বছর তেল আবিবকে $380 কোটি অস্ত্র এবং সরঞ্জাম দেয় ওয়াশিংটন। দীর্ঘদিন যুদ্ধ চালিয়ে যাওয়ার অবস্থা ইসরায়েল নেই, বললেন IRGC কমান্ডার। অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর দীর্ঘদিন ধরে গণহত্যা চালিয়ে যাওয়ার মতো অবস্থা ইহুদিবাদী ইসরায়েল নেই বলে মন্তব্য করেছে ইরান। তেহরান বলেছে, ইহুদিবাদী যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্পূর্ণ তার ব্যক্তিগত স্বার্থে গাজার যুদ্ধকে দীর্ঘায়িত করছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGCর প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেন সালামি ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ভবনে এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে এই মন্তব্য করেছেন। তিনি বলেছেন, রাজনৈতিক কিংবা কোনো সামরিক দিক দিয়েই দখলদার ইসরায়েল একটি দীর্ঘ সময়ের জন্য যুদ্ধ চালিয়ে যাওয়ার অবস্থায় নেই। জেনারেল সালামি বলেছেন, হামাস সহ অন্যান্য প্রতিরোধ আন্দোলনগুলোর বিরুদ্ধে যুদ্ধের কারণে ইসরায়েলের শতকরা 30% মানুষ তাদের চাকরি হারিয়েছে এবং এই যুদ্ধে ইসরায়েলকে প্রতিদিন প্রায় $26 কোটি ব্যয় করতে হচ্ছে, সূত্র জানাচ্ছে পার্স টুডে। লক্ষ্য কাশ্মীর দখল, পণ্ডিতদের জন্য আসন সংরক্ষণের বিল পাশে মোদী সরকারের। অধিকৃত জম্মু কাশ্মীর বিধানসভায় পণ্ডিত সম্প্রদায়ের জন্য আগেই আসন সংরক্ষিতর সিদ্ধান্ত নিয়েছিল ভারতের মোদী সরকার। সংসদের চলতি অধিবেশনে সংক্রান্ত 2টি বিল পেশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, যার একটি বিলে একজন মহিলা, 2জন কাশ্মীরি পণ্ডিত সম্প্রদায়ের সদস্যদের জন্য সংরক্ষণের কথা বলা হয়েছে। এছাড়াও আজাদ কাশ্মীর থেকে বাস্তুচ্যুতদের জন্য উপত্যকার বিধানসভার একটি আসন সংরক্ষিত হল। বিরোধীদের হট্টগোলের মধ্যে 2টি বিলই পাশ হয়ে গেল লোকসভায়। প্রতিবাদ ওয়াক আউট করলেন বিরোধী সংসদ সদস্যরা। ইউক্রেন রাজি থাকলে যে কোনো সময় সংলাপে মস্কো প্রস্তুত, বলছে ক্রেমলিন। কিয়েভের সঙ্গে যে কোনো সময় শান্তি সংলাপ শুরু করার জন্য প্রস্তুত রয়েছে মস্কো। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র ও প্রেস সেক্রেটারি দিমিত্রি পেসকভ এক সাক্ষাৎকারে তথ্য জানিয়েছেন। রুশ সংবাদ মাধ্যম RT-কে সাক্ষাৎকারে পেসকভ বলেছেন, ইউক্রেন যদি রাজি থাকে সেক্ষেত্রে যে কোনো সময় শুরু হতে পারে সেই সংলাপ। পেসকভ বলেছেন, আমাদের প্রেসিডেন্ট আগেও কয়েকবার বলেছেন, ইউক্রেন আমাদের লক্ষ্য অর্জনই মস্কোর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, আর যুদ্ধের মাধ্যমে সেই লক্ষ্য অর্জন করতে এমন কোনো বাধ্যবাধকতা নেই। রাজনৈতিক ও কূটনৈতিক পন্থাতেও আমাদের দ্বিপাক্ষিক বিরোধগুলো সমাধান হতে পারে। আমরা শান্তি সংলাপ শুরুর জন্য প্রস্তুত, আমাদের দুয়ার খোলা। কিয়েভ যদি রাজি থাকে তাহলে যে কোনো সময় সংলাপ শুরু হতে পারে। এবং সর্বশেষ জানিয়ে দিব, ক্ষমতায় ফিরলে একনায়ক হব একদিনের জন্য, গর্জন ট্রাম্পের। ক্ষমতায় প্রত্যাবর্তন করলে তিনি মোটেই একনায়ক হয়ে উঠবেন না, এর ব্যতিক্রম রয়েছে। একবারে প্রথম দিনটিকে তিনি একনায়কত্ব দেখাবেন, এমনই অদ্ভুত দাবি করলেন ডোনাল্ড ট্রাম্প। ডেমোক্র্যাট তো বটেই, কোনো রিপাবলিকানদের দাবি 2024 সালে নির্বাচনে ট্রাম্প জিতলে দেশে একনায়কতন্ত্রের সূচনা